প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং 1971 সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহকারী একজন সামরিক কর্মকর্তা হিসেবে জাতির প্রতি আমার কিছু কর্তব্য রয়েছে। কোনো কারণে যদি আমি আমার দায়িত্বগুলি সঠিকভাবে পালন না করি, তার জন্য আমাকে সমগ্র জাতির কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আমার সে কর্তব্যবোধ থেকে আমি আপনাদেরকে বাংলাদেশের কিছু বিষয়াবলী সম্বন্ধে অবহিত করতে চাই। তার মধ্যে সর্বপ্রথম হলো আইনের শাসন। বিগত 15 বছর যাবৎ বাংলাদেশে আইনের শাসন নাই বললেই চলে, কারণ সরকার সুপরিকল্পিতভাবে আইন আদালতগুলি ধ্বংস করে দিয়েছে, নিয়ন্ত্রণ করছে এবং দলীয় লোকদের মাধ্যমে পরিচালনা করছে। আইনের প্রয়োগ হচ্ছে অন্যায়ভাবে শুধু বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলা এবং সাজানো মামলার মাধ্যমে শাস্তি নিশ্চিত করার জন্য। অথচ দেশকে সঠিক পথে এবং উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য, সমাজে শান্তি নিশ্চিত করার জন্য, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের শাসনের গুরুত্ব অপরিসীম। এছাড়াও বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের ইচ্ছা অনুযায়ী নতুন নতুন আইন প্রণয়ন করছে এবং সর্বসাধারণের উপরে জোর জুলুম নির্যাতন ব্যাপক হারে বেড়ে গেছে। সমাজে ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে দেশে কখনো শান্তি ফিরে আসবে না, মানুষ নিরাপদে বসবাস করতে পারবে না, ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না। উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইনের শাসন। অর্থনীতি সম্বন্ধে কিছু কথা বলতে চাই। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, যে কোনো সময় ব্যাপক ধস নামতে পারে। অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে কৃষকের মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, নদী নালা শুকিয়ে গেছে, পানির স্তর নিচে নেমে গেছে, ফলে বিভিন্ন ধরনের রোগ বিস্তার লাভ করছে। বর্তমান অবস্থায় দেশের হাসপাতালগুলিতে রোগীদের জায়গা দেওয়ার মতো অবস্থা নাই। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনের কারণেও জনগণ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও বছরে 1,30,00,000 টন কার্বন বাতাসে মিশছে, এগুলি প্রতিকারের কোনো ব্যবস্থা নাই। শহরের বিভিন্ন অঞ্চলে নদীগুলি সঠিকভাবে প্রবাহিত হলে এবং নতুন নতুন বন জঙ্গল সৃষ্টি করা হলে কার্বনের প্রভাব অনেকাংশে হ্রাস পেত। বর্তমানে রপ্তানি আয় হ্রাস পেয়েছে, আমদানি সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে, ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশে লুটতরাজের কারণে প্রবাসীরা রেমিটেন্সের টাকা পাঠানো থেকে বিরত রয়েছে। অন্যদিকে 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 89.6 বিলিয়ন ডলার। আসল পরিশোধ করা তো দূরে থাক, এমনকি সুদের টাকা পরিশোধ করার মতো অবস্থা বর্তমান সরকারের নাই। বিদেশি শিল্প উদ্যোক্তারা ডলারের সংকটের কারণে তাদের লাভের টাকা নিজ দেশে ফিরে নিয়ে যেতে পারছে না। এই মুহূর্তে দেশের অর্থনীতিতে 11,50,000 কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করার চাপ রয়েছে। এই ঋণ এবং ঋণ বাবদ সুদ সহ নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করতে হবে, যা বর্তমান অর্থনৈতিক অবস্থায় মোটেও সম্ভব নয়। অন্যদিকে এর প্রভাব বিভিন্ন প্রকল্পের উপরে পড়েছে, যার কারণে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং বাজেট বাস্তবায়ন 40% নিচে। বর্তমান সরকার অনেকগুলি মেগা প্রকল্পের কাজ শেষ করেছে, কিছু কিছু প্রকল্প এখনো চলমান এবং কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। প্রত্যেকটি প্রকল্পের ব্যয় পার্শ্ববর্তী ভারতের তুলনায় 3 থেকে 5 গুণ বেশি। অনেকের ধারণা জনগণের এই অর্থগুলি আত্মসাৎ করা হচ্ছে। ডলার সংকট এবং অর্থনৈতিক দুরবস্থার জন্য এই মেগা প্রকল্পগুলি অনেকাংশে দায়ী। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আশঙ্কাজনক হারে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে এবং দেশীয় মুদ্রা তারল্য সংকট প্রতীয়মান। খুব শীঘ্রই এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ খোলা নাই,
কারণ নতুন বৈদেশিক বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছে, নতুন ঋণ পাওয়ার ক্ষেত্র সংকুচিত হয়েছে, কারণ তারা আমাদের বর্তমান অর্থনীতির উপরে আস্থা রাখতে পারছে না। তদুপরি ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে। অন্যদিকে বিদ্যুতের খরচ বৃদ্ধি পাওয়ার ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, ফলে দিন দিন উৎপাদনও হ্রাস পাচ্ছে। উল্লেখযোগ্য কোনো নতুন বিদেশি বিনিয়োগ নাই, ফলে নতুন কর্মসংস্থানের পথে বাধা সৃষ্টি হয়েছে। ডলারের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকার সবকিছু লেজে গোবরে করে ফেলেছে, বাইরে হওয়ার দরজাও বন্ধ। 5,000 টাকা কৃষি ঋণ পরিশোধ করতে না পারলে কৃষকদেরকে জেলে দেওয়া হয়, অথচ লক্ষ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি করলে বা বিদেশে পাচার করলে তার কোনো শাস্তি হয় না, কারণ সরকারই তাদের পৃষ্ঠপোষক। দেশে মূল্যস্ফীতি 10% উপরে, বিশেষভাবে খাদ্যদ্রব্যের উপর মূল্যস্ফীতি 15% উপরে। তাহলে সাধারণ মানুষ কি খেয়ে বাঁচে থাকবে? বর্তমান সরকার বিগত 15 বছর যাবৎ বাকশালী কায়দায় দেশ শাসন করছে। আল্লাহর ওয়াস্তে এখন ক্ষান্ত হন, জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ করে দেন। আমি না থাকলে দেশ চলবে না, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে যান, আল্লাহর উপর ভরসা করেন। বর্তমানে দেশের সর্বত্র জুয়া, হুন্ডি ব্যবসা জমজমাট, এগুলি বন্ধ করার দায়িত্ব কার? মাঝে মাঝে গ্রামে গঞ্জে স্লোগান শোনা যায়, জয় বাংলা, গরম সামলা। বর্তমান সরকারের উন্নতি, ঘরে ঘরে সন্ধ্যায় মোমবাতি। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারি গত 2 বছরে টাকার মান কমেছে 38 থেকে 1,000। কোনো বিরূপ মন্তব্য নাই। এছাড়া অন্যের ক্ষতি করা ইসলাম ধর্ম পরিপন্থী একটা কাজ। আমরা জানি ভারত সরকার তার পূর্বাঞ্চলীয় 7টি দেশের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা অন্য কোনো দেশের কোনো ব্যাপারে নাক গলাতে চাই না। অন্য দেশের কোনো ক্ষতি হোক, এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হইতে চাই না, কারণ এই ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্মের পরিপন্থী। আমাদের প্রত্যাশা থাকবে ভারত সরকার কোনো বিশেষ ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক করা থেকে বিরত থাকবে এবং ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে। আসুন আমরা একে অপরের সম্পূরক হিসাবে কাজ করি, ভালো প্রতি হিসাবে বসবাস করি, এতে সকলের মঙ্গল নিহিত রয়েছে। বর্তমানে বাংলাদেশের জনগণ প্রায় 18 কোটি। ভারত সরকারের উচিত হবে না বাংলাদেশের জনগণের সাথে শত্রুতামূলক আচরণ করা। আমরা সুপ্রতিবেশী হিসাবে থাকতে চাই। বর্তমান সরকার আপনাদেরকে আমাদের দেশের সমুদ্র বন্দর, স্থলবন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে। অনেকগুলি অসম চুক্তিতে স্বাক্ষরও করেছে, যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তা বোধগম্য নয়। মেহরবানি করে আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন না। ভারত সরকারের বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ নয়। প্রিয় দেশবাসী, এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিককে জেগে উঠতে হবে, অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলির উপরে সবকিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে সকলে আরো আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের সম্মুখে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে, যেমন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা যুগ উপযোগী করতে হবে, বেকার সমস্যার সমাধান করতে হবে, দেশজ উৎপাদন বৃদ্ধি করতে হবে, বিদেশিদের উপর নির্ভরশীলতা হ্রাস করতে হবে, কৃষকদের জন্য সেচের ব্যবস্থা করতে হবে। শুধু এক শ্রেণীর মানুষ সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করবে
আর সমাজের 90% মানুষ তার খেসারত দেবে, তা হয় না। অদক্ষ লোকদের দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না। প্রয়োজন সুশিক্ষিত, দক্ষ, দেশপ্রেমিক, ন্যায়পরায়ণ এবং ধার্মিক লোক, তাহলে সমাজের মুক্তি আসবে। বর্তমান অবস্থা দীর্ঘায়িত হলে দেশ আরো ক্ষতিগ্রস্ত হবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য, হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। আমাদের সকলের উচিত দেশের সমস্যাগুলি পর্যালোচনা করা এবং যত দ্রুত সম্ভব এগুলির সমাধান বের করা। অন্যথায় আমরা যে যেখানে থাকি না কেন সকলেই ক্ষতিগ্রস্ত হব। মনে রাখতে হবে, লোভ এবং মোহ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমরা দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতৃত্বে বর্তমান সরকারের বিরুদ্ধে বিরতিহীনভাবে আন্দোলন চালিয়ে আসছি। আপনারা এখনো নীরবে দর্শকের ভূমিকা পালন করছেন। আশা করি দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক, শ্রমিক, যুবক এবং ছাত্র সমাজ সকলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নতুন উদ্যোগে এগিয়ে আসবে। যত দ্রুত সম্ভব আমরা বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করব। আপনারা ঐক্যবদ্ধ হন, প্রস্তুতি গ্রহণ করুন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এই বাকশালী সরকারের পতন হবে, দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করবেন? আমরা দেখেছি যে ২৮ অক্টোবরে এসে বিএনপি সেভাবে আন্দোলনটাকে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারেনি। বিএনপির পক্ষ থেকে বিএনপির দলের অভ্যন্তরে কথা আছে যে আন্দোলনটা সমন্বয় করতে পারেনি মাঠ পর্যায়ে। এবার যে আপনি বললেন যে নতুন কর্মসূচি আসছে, সেটা কি আপনারা মাঠ পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব কি আপনার উপর পড়ছে কিনা, বা আপনি এই সমন্বয়ের দায়িত্ব নিচ্ছেন? আপনি প্রথম প্রশ্নের প্রথম অংশের উত্তর হলো কেন আমরা সফল হলাম না, এই প্রশ্নের উত্তর দিতে পারবে বিএনপির মহাসচিব। আমার কাছে এটার কোনো উত্তর নাই, কারণ আমি হলাম ডাল নাই, তলোয়ার নাই, নিজারাম সর্দার, ছোট একটা পার্টি। দ্বিতীয়টা হলো আমার উপরে কোনো দায়িত্ব পড়ে নাই। আর কারো কোনো প্রশ্ন আছে? সরকার বাকশালীরা দেশ পরিচালনা করছে, আগে শাসনে মানুষ খুব কষ্টে আছে। এখন এই সকল দেশ পরিচালনা তারা ব্যর্থ, এবং ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগের আহ্বান জানান কিনা? ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান কিনা? এতক্ষণ কি শুনলেন? সারা রাত রামায়ণ পড়াইলাম, সকালে বলেন সীতাকার বাপ। এতক্ষণ তো এটাই তো বললাম। অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, বিচার ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে সকল জায়গায় তারা ফেল হয়েছে, টাকা লুটপাট হচ্ছে। সুতরাং তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব না। যৌক্তিক এজন্য এক একটা বিয়েতে ২,০০০, ২,৫০০, ৩,০০০, ৪,০০০ লোক খায়। এ ধরনের যদি ৫০টা বিয়ে হয় তাহলে বাজারের উপরে একটা এফেক্ট হয় এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। গরিব মানুষেরা যারা আধা কেজি মুরগি কিনতে চায়, একটা ছোট মুরগি কিনতে চায়, তার পক্ষে মুরগি